এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। আর সোজা জানলাটা লক্ষ্য রাখুন, জানলাটা খোলা থাকতো। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনার নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। ট্রেন ছাড়ছে ঠিক 11:31 নাগাদ। হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য স্টেশন দেউলটি। দেউলটিতে এসে ট্রেনটি থামলো। ওর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনটা যেখানে কাটিয়ে গেছিলেন দেউলটি, সেই দেউলটিতে আমরা এসে উপস্থিত হয়েছি। আর এই হচ্ছে দেউলটি প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা ডান দিকে যাব, ওখান থেকে আমরা টোটো ধরে চলে যাব কথা সাহিত্যিকের বাড়ির দিকে। চলুন তাহলে আমরা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এই মুহূর্তে যেহেতু এখান থেকে যাব, টোটো ভাড়া কত কি লাগছে না লাগছে আমরা স্টেশনের বাইরে গিয়ে দেখাচ্ছি। চলুন। স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব বাজারের মধ্যে দিয়ে টোটো ধরতে। টোটো ভাড়া কত কি নেয় সেটাই জেনে নেবো এখন। ভাড়া নেন 20 টাকা ভাড়া। পুরো বাড়ির সামনে যাবেন তো? মাঠ পর্যন্ত, ওই স্ট্যাচু আছে, স্ট্যাচু পর্যন্ত। স্ট্যাচু অবধি? হ্যাঁ, ওপাশের ভিতরে এখন এন্ট্রি আছে। টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিল এই স্ট্যাচুর সামনে। এই স্ট্যাচুর পাশ দিয়ে যে রাস্তাটি যাচ্ছে বাঁ দিক করে, সেই রাস্তাটি হচ্ছে শরৎকুটি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে একটুখানি এগোলেই লাল পাঁচিলে ঘেরা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শরৎকুটি। এই হচ্ছে শরৎকুটির মূল ফটক দুয়ার। এবং এই ফটক দুয়ারের দুপাশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি বিখ্যাত সাহিত্যের লাইন লেখা আছে। এখন দাঁড়িয়ে আছি পুকুরের ঠিক এই পারে, আর অপোজিট সাইডে দেখা যাচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। সেই বাড়িতেই জীবনের শেষ সময়টুকু কাটিয়েছিলেন। আমরা এবার বাড়ির ভেতরে যাব, আর ওখানে গিয়ে আপনাদেরকে অন্দরমহলে দৃশ্য দেখাবো। এই পুকুর ঘাটে বসেই অনেক গল্পের প্লট তৈরি করেছেন। এখন ঘাট আছে, পুকুর আছে, বাড়ি আছে, শুধু মানুষটাই নেই। বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার সাহিত্য পড়লেই সেই সময় চিত্তপট ভেসে ওঠে মনের পর্দায়। আজ তার বাড়ি ঘুরে দেখাবো আপনাদেরকে। এই বাড়িতেই জীবনের বিরাট সময় কাটিয়েছেন তিনি। কিছু দেখাবো, আর কিভাবে আসতে হয় সেটাও আপনাদেরকে বলবো। সেই কালজয়ী ছোট গল্প মহেশের শেষ পংক্তি। ইটের তৈরি দোতলা বিশিষ্ট এই বাড়ি। এই বাড়িতেই তিনি হেঁটেছেন, চলেছেন, লিখেছেন, আড্ডাও দিয়েছেন। বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ 12টা বছর ছিলেন এই বাড়িতে। আমি এখন দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একতলার রুমে। এখানে যে তার বৈঠকখানা এবং চিকিৎসাখানা মৌল পুষতেন, সেই ঘরগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা সেই ঘরগুলো আজকে ঘুরিয়ে দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে।
পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। রামের সুমতি গল্পের যে পেয়ারা গাছটির কথা আপনারা দেখেছেন, সেই পেয়ারা গাছটি কিন্তু আজ আর বেঁচে নেই, বেঁচে আছে গল্পের পাতায় পাতায়। আজ এই পেয়ারা গাছের অবশিষ্ট অংশটাই পড়ে আছে শরৎবাবুর বাড়িতে। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা উনি নাকেতে সোনার নোলক করিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে। এটি হচ্ছে দোতলার বারান্দা। এই বারান্দার পাশেই রয়েছে শরৎবাবুর শোবার ঘর। এই শোবার ঘরের ভেতরে আজও তার ব্যবহৃত জিনিসপত্রগুলি সাজিয়ে রাখা আছে, এবং তার বাড়িতে যদি কোনো গেস্ট আসতো তার থাকার জন্য ওই ঘরটি, এই ঘরে তার গেস্ট শুতেন এবং তার সামনে শরৎবাবু। কথা সাহিত্যিক এই বাড়িতে বসে এই রামের সুমতি, মহেশ, এরকম বহু গল্প, কাব্য, বহু রচনা খুব সহজভাবেই অনিলা দেবী ছদ্মনামে লিখতেন। আর আমি এই বাড়ির দোতলা বারান্দা থেকে দেখাবো। এন্ট্রান্স এটা রয়েছে, আর এটা খুব সুন্দর একটা ব্যালকনি। এখানে বহু মানুষ এখন আসছেই শরৎচন্দ্রের বাড়িতে। আর এখানে সামনেই বাগানটা দেখতে পাচ্ছেন, আর সামনে দেখুন টালির যে সেটটা রয়েছে, এই টালির সেটটা কিন্তু সেই সময়কার বহু প্রাচীন। আমাদের ওপরেও যে টালির সেটটা দেখাতে যদি পারি আমি দেখাবো, এই সেটটাও কিন্তু বহু প্রাচীন। কি অপূর্ব সৌন্দর্য না রূপনারায়ণের পাড়ে এই বাড়িটির। এখন দাঁড়িয়ে আছি দোতলার বারান্দায়। আর এই বারান্দায় দাঁড়িয়ে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রূপনারায়ণ নদীর তীরে ভিউটি দেখতেন। এখান থেকে দাঁড়িয়ে সেই ভিউটা আমিও দেখার চেষ্টা করছি। খুবই অপরূপ সৌন্দর্য এই রূপনারায়ণ নদী, সেটি বাড়িতে দাঁড়িয়েই উপভোগ করা যায় দোতলা বারান্দা থেকে। আর এই ভিউ দেখার জন্যই কিন্তু এই যে দেখছেন এই কাঠের তক্তাটা, সেই জন্যই কিন্তু রাখা হয়েছে। এখানে তিনি দাঁড়িয়ে হেলান দিয়ে রূপনারায়ণের ভিউ দেখতেন। উপরের বারান্দা থেকে দেখতে কতটাই সুন্দর লাগছে এই রূপনারায়ণ নদীর পাড়। এই বারান্দাতেই কতটুকু সময় কেটে গেছে। এই হচ্ছে বাড়ির বাগান। এই বাগানে বহু গাছপালা রয়েছে। এটি দেখতে পাচ্ছি আমরা বাড়ির উঠান এবং ধানের গোলা। চলুন এখন আমরা সেখানেই যাব। সেই ধানের গোলায় গিয়ে দেখব উঠানে কি কি আছে। এটি হচ্ছে বাঁশবাগান। এই বাঁশবাগানের ছাওয়ায় এখানটা বেশ শান্ত। সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে ছিল সেই সময়কার রান্নাঘর, এবং এই যে সামনে দেখছেন এটি হচ্ছে ধানের গোলা। এই ধানের গোলা কাঠ আর চাটাই আর মাটি দিয়ে তৈরি। এর ভেতরটি অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, কারণ সময়ের সাথে সাথে অনেক বছর হয়ে গেছে এই কাঠের গোলাটি বানানো রয়েছে। আমি এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। আগেকার দিনে বাড়ির যেমন স্ট্রাকচার ছিল, উঠানে থাকতো ধানের গোলা, একদিকে থাকতো রান্নাঘর, একদিকে থাকতো স্নানাগার, ঠিক সেরকমই আমি এই মুহূর্তে ধানের গোলার সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ধানের রান্নাঘরে সব জিনিসপত্র রাখার জন্য যে ভাড়ার হয়, এটি সেই ভাড়ার ঘর। আমরা যদি এই দিকে ফলো করি দেখতে পাবো এটা হচ্ছে সেই সময়কার স্নানাগার, আর এটি হচ্ছে বাথরুম, যেখানে আমরা যেটাকে স্পষ্ট বাংলায় পায়খানা যেটাকে বলা হয়। আর আরেকটু যদি এগোই আমরা এদিকটা দেখতে পাবো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির কিচেন। এটি হচ্ছে সেই সময়কার রান্নাঘর। এই রান্নাঘরটি পরবর্তীকালে বন্যার সময় যেহেতু নষ্ট হয়ে গেছিল, সেজন্য প্রথমে মাটির প্রলেপ দিয়ে রাখা আছে। তো সুতরাং উঠোনটা আপনাদেরকে দেখালাম আপনাদেরকে বারান্দা। শরৎ কুটিরের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মৃতিচারণ করার জন্য তারই একটি স্ট্যাচু বাড়ির সামনেই রয়েছে। বাড়ির পাশেই রয়েছে বাগান, আর সামনে রাস্তাতে গেলেই চোখে পড়বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই স্ট্যাচুটি। 12 মাস থাকে এই স্ট্যাচুটি এইভাবে, আমরা সেটাই দেখলাম। এবং
এইটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি এবং তার প্রথম স্ত্রী হিরণময়ী দেবী এবং তার ভাইয়ের সামনের রাস্তাটি যে যাচ্ছে এটি হচ্ছে রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদী শীতকালের এই জায়গায় পিকনিক হয়। এটি হচ্ছে পার্কিং জোন। এই পিকনিকের জন্য মানুষ বহু দূর দূরান্ত থেকে আসেন। এই রাস্তাটা সোজা গেলেই চলে যাচ্ছে রূপনারায়ণ নদীর পাড়ে। এখন বসে আছি রূপনারায়ণের পাড়ে, আর এখানে পিকনিক করারও বন্দোবস্ত আছে। যদি আপনারা পিকনিক করতে চান, ডেসক্রিপশনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে দেওলটি ভ্রমণও করতে পারেন, সঙ্গে পিকনিক করার বন্দোবস্ত আছে, মানে চেয়ার টেবিল সাউন্ড সিস্টেম ক্যাটারিং সবকিছু একসাথে পাওয়া যায় এই রূপনারায়ণ নদীর তীরে পিকনিক করার জন্য। আর আপনারা চান করতে চাইলেও এই রূপনারায়ণ নেমে চান করতে পারেন। জলের গভীরতা পাহাড়ে দিয়ে খুব একটা নয়। কাকা অনেক দূর থেকে যেতে, হাই করে দাও একটুখানি কাকা। ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে শরৎ কুটির। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো জলদি আপনারা পেয়ে যান। দেখা হচ্ছে এরকম কোনো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। টিলেনাটা বাই বাই। আজ হয়তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেঁচে নেই, কিন্তু তিনি বেঁচে আছেন প্রতিটি পাঠকের মনে, প্রতিটি বাঙালির মনে। এইভাবেই বেঁচে থাকুক আজীবন।